কারণ আমি ভীষণ অনেস্টিতে বিশ্বাস করি। একজন খারাপ বলে সবাই খারাপ নাকি? তা নয়। আমাকে একজন শিখিয়েছেন, খুব সিনিয়র একজন মানুষ, তিনি আমায় শিখেছেন হয় অটোগ্রাফ করে একটু কায়দা কানুন করে দেবে, আর অথবা একটু ধরনটা পাল্টাবে। তো কায়দা কানুনটা তো সবসময় ভুলেই তো যাবো কি কায়দা করেছি। যদি কখনো কোনো মিথ্যে দায়ে আমি জেলেও যাই, অন্য কোনো কথা বলছি, তবুও তখনও আমি বিশ্বাস করবো যে একদিন প্রমাণ হবে, আমি বেরোবো জেল থেকে। আমি ওই ভয় পাইনি, কারণ আমি জানি আমি টাকাটা নিইনি। কাজে আমি যেহেতু টাকাটা নিইনি, সময় লাগবে, কিন্তু প্রমাণ একদিন না একদিন হবেই তো যে আমি টাকাটা নিইনি। ওই সব ভয় আমি পাই না। আমার সবাইকে এটা বলার ছিল যে আমার ছেলেকে কোনো জোচ্চরের সন্তান নয়। এনিওয়ে, আমার আর কিছু বলার নেই। এবার টেকনিক্যাল যা কথা বলবে নোট করাচ্ছে। আর কিছুদিন পর মুক্তি পাচ্ছে মানসী সিনহার নতুন ছবি এটা আমাদের গল্প, যেখানে পরিচালক হিসেবে তিনি প্রথমবার আসতে চলেছেন তার দর্শকদের কাছে। মুক্তির আগে উত্তেজনা থাকবে এবং আনন্দ তো বটেই, এবং চোখে থাকবে আনন্দের জল। কিন্তু আজ প্রেস কনফারেন্সে আনন্দের জল নয়, নানান অপবাদ, নানান অপমান সহ্য করে এবং সন্তানদের কুকথা শোনানোর জন্য সেই কষ্টের চোখে কষ্টের জলটাই দেখা গেল। এবং তিনি রয়েছেন আজ আমাদের সঙ্গে। আমি একটু কথা বলতে বলতে গোলাচ্ছি, কারণ মানুষের যেভাবে দেখেছি, জানতামই না যে এত ঝড় বয়ে গেছে। আজকে যে জিনিসগুলো শুনলাম, এর আগে সেটা ইন্টারভিউ নিয়েছি, কিছুদিন আগে প্রেস কনফারেন্স ইন্টারভিউ নিলাম, এবং তার মধ্যে যে এত সহ্য করে হাসি মুখে কথা বলেছেন, এটা কিন্তু আমিও বুঝতে পারিনি। আজকে পুরোটা পরিষ্কার হওয়ার পর তাই আমিও বেশ অবাক। মানুষদি, আমি মানে সত্যি, আমি তোমার ইন্টারভিউ নিয়েছি তখন তুমি বলেছিলে যে ছেলে মেয়েদের নিয়ে আমি ওই কথাটাই ভাবছিলাম, আমি হাত পা তুলে বসে থাকতে চাই। মানে এতটাই তুমি পরিবারকে তোমার প্রথম প্রায়োরিটি, সেখানে তোমার সন্তানদের অকারণে, এটাই প্রথম বলছি, অকারণে বাজে কথা শোনানো, এইটা আমি এটাই বলবো, এটাই বোধহয় সবচেয়ে ধাক্কা লেগেছিল, নিজের অপমান যদি মুছে। নিশ্চয়ই তাই। আমার সন্তানদের মধ্যে একজনকে, সেটা মেনশন করছি না, যাই হোক, একদিন হঠাৎই এসে আমাকে বলেছিল, মাম্মাম তুমি কিছু করেছো? বললাম কি বলো? না তুমি কিছু করেছো? আমি বললাম কী বিষয় বুঝতে পারছি না। আমি তো বুঝতে পারছি, তাদের বাড়িতে আলোচনা হয়েছে, বন্ধুদের বাড়িতে, তারা হয়তো শুনেছে, বন্ধু এসে বলেছে তোর মাম্মাম কী করেছে। তখন আমি বললাম, মাম্মাম আমি যাই করে থাকি না কেন, তুমি নিশ্চিন্ত থাকো, তোমার মাম্মাম অন্যায় কিছু করেনি। এবং ওরা আমাকে খুব বিশ্বাস করে, তো ওরা সেটা বিশ্বাস করেছিল। কিন্তু আমি তখন থেকে ভাবছি যে ওকে ওটা শুনতে হয়েছে, শোনার পর ছোট মানুষ, অতটুকু প্রাণে ওকে ওই কথাগুলো সহ্য করে আমার কাছে এসে পৌঁছতে হয়েছে। হ্যাঁ, ওই কথাটা ভেতরে রেখে তারপরও ধরো বাকি ক্লাসগুলো করেছে, এতটা পথ হেঁটে বাড়ি এসেছে, কতক্ষণ আমি রাত্রে ফিরবো তার জন্য অপেক্ষা করেছে, তারপর আমার কাছে শুয়ে চুপি চুপি এই কথাটা জিজ্ঞেস করেছে, মাম্মাম তুমি কিছু করেছো? তখন আমার মনে হয়েছিল যে ধৈর্যটা অনেক দেখানো হয়ে যাচ্ছে, এতটা ধৈর্য দেখানো যাবে না, কারণ আমার ওপর দুটো বাচ্চার মনের দায়িত্ব আমার, ওটা আমি এভাবে এড়িয়ে যেতে পারি না। 25 লক্ষ টাকা চুরি, এই সময় এই যে 26 লক্ষ টাকা চুরি, এই সময় এই যে টাকা চুরি নিয়ে নানান কথা উঠছে, সেই সময় খুব সহজেই এটা মানুষ হয়তো ধরে নেবে এও তাহলে সেরকমই, যেটা হচ্ছে প্রমাণ হোক বা না হোক, সেই ভয়টা কি কোথাও লেগেছিল যে মানে? না না অর্পিতা, আমি ওই ভয় পাইনি, কারণ আমি জানি আমি টাকাটা নিইনি। কাজে আমি যেহেতু টাকাটা নিইনি, সময় লাগবে, কিন্তু প্রমাণ একদিন না একদিন হবেই তো যে আমি টাকাটা নিইনি। ওই সব ভয় আমি পাই না। আমার খুব বিশ্বাস আছে আমার নিজের ওপর যে একদিন না একদিন প্রমাণ হবে। ইভেন যদি কখনো কোনো মিথ্যে দায়ে আমি জেলেও যাই, অন্য কোনো কথা বলছি, তবুও তখনও আমি বিশ্বাস করবো যে একদিন প্রমাণ হবে, আমি বেরোবো জেল থেকে। আমি ভীষণ নিজের ওপর এই কনফিডেন্স আমার আছে, সেটা আমার ল্যাক করে না। তা নাহলে আমি এখন মাথা তুলে দাঁড়িয়েই থাকতে পারতাম না। আমার জীবনে যা যা গেছে,
আমার যদি সেই কনফিডেন্স লেভেলটা ভেঙে যেত আজকে তোমরা আমাকে দেখতেই পেতে না। শুধু এই ইস্যুটাই বলছি না, আমি অনেক ঝড় ঝাপটা সহ্য করেছি আমার এই 55 বছর অবধি। তো সেটা নয়, কিন্তু ওই আর কি, মানে আমি সত্যি বিশ্বাস করো আমি কখনো ভাবিনি যে আমাকে কেউ ভুল বুঝছেন, কিন্তু আমার খালি খালি মনে হচ্ছিল এই যে সবাই বলছেন যে এবার ব্যাপারটা মিটিয়ে নে না, অনেক দিন তো হলো, কি করলি না, মানে এবার কিছুটা কর, মানে এবার তো স্টেপ নে, চুপ করে আছিস কেন? কোথাও যদি কারোর মনে হয় যে চুপ করে আছে কেন, তাহলে কি সত্যি কিছু করেছে? এইটা আমার ভীষণ হ্যামার করতো, ওই কথাগুলো, না না দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, উত্তর দিতে দেরি হয়ে যাচ্ছে, টাইমিং, আমরা অভিনয় করি তো, বিশেষ করে আমি কমেডি অ্যাক্টিং করি, টাইমিংটা আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট, টাইমিংটা মনে হচ্ছে মিস করছিলাম। এই যে তুমি যখন চুপ ছিলে, তুমি বলছিলে যে অনেকেই বলছেন এই খবরটা পড়েছি, তোমার চেনা মানুষজন টলিউডের? আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই বলছিলেন যেটা শুনেছি এটা কি হয়েছে। এবং আমি ছবিটা যেহেতু 20-তে শুরু করেছি আর অভিযোগটা হচ্ছে 24-এ, 20-তে আমি কী ফেস করেছি সবাই জানে, গোটা ইন্ডাস্ট্রি জানে আমি কী ফেস করেছি। সবাই বলছে 26 লাখ টাকা নিলি আর নিয়ে এত দেনা এত কিছু, যে তোর বিরুদ্ধে অভিযোগটা করছে সে কি মুখু, যে আর তুই যদি 26 লাখ টাকাও নিয়ে থাকিস তাহলে কী করলি 26 লাখ টাকা নিয়ে? তখন তো টানা কোভিড, খাটের তলাতেও তো নেই টাকা, তাহলে করলিটা কি টাকাটা নিয়ে? তো এইটা একটা ভুল টাইমিং হয়ে গেল ওই তরফের। খরচা হয়ে গেছে, কিছু হয়ে গেছে, কিন্তু একটা কথা মানুষ যদি আমার একটা কথা বলে যে এই যে অটোগ্রাফ থেকে জাল করে সই, মানে তোমার ওটাকে অটোগ্রাফ বলে সেটাকে সই বলে চালিয়ে দেওয়া হলো, এরপর থেকে তো বহু অনুরাগী আসবে, অটোগ্রাফ দিতে কি ভয় পাবে? কিছু ভয় পাবো না, ধরনটা পাল্টেছি, কারণ আমি ভীষণ অনেস্টিতে বিশ্বাস করি। একজন খারাপ বলে সবাই খারাপ নাকি? তা নয়, আমাকে একজন শিখিয়েছেন, খুব সিনিয়র একজন মানুষ, তিনি আমায় শিখেছেন হয় অটোগ্রাফ করে একটু কায়দা কানুন করে দেবে, আর অথবা একটু ধরনটা পাল্টাবে। তো কায়দা কানুনটা তো সবসময় ভুলেই তো যাবো কি কায়দা করেছি, ওই জন্য আমি এখন ধরন পাল্টেছি। আমি এখন যে কাগজে দিক না কেন ওই মাথা থেকে এই মাথা অবধি অটোগ্রাফ দিই, ওইটা আমি শিখেছি। মানে এগুলো নিয়ে কোনো দিন ভাবতেই হয়নি, আমাকে ভাবতে হবে সেটাও ভাবতে পারিনি, কিন্তু এখন একটা অটোগ্রাফ দিতে এমনও হয় একটা জায়গায় খাতার পর খাতা আসছে, এরকম করে সই করে দিতাম, একটা খাতা হাতে নিয়েই আমি ভাবি না আমাকে তো ওরমভাবে সইটা করতে হবে। আমাকে সন্দিহান করে দিয়েছে, আবার আমাকে শিক্ষিতও করেছে এই ঘটনাটা। নিশ্চয়ই আমাদের টলিউডে যেটা কথা হয় যে একজন প্রযোজক একটা ছবির পর তাকে এতটাই মানে নানানভাবে মানে পরিচালক থেকে শুরু করে সেই টিম থেকে এমনভাবে শুষে নেয় যে তারপর আর ছবি করতে আসে না এবং সেটা টাকা ফেরত পায় না, সেক্ষেত্রে এই দিকেই তোমাকে নিয়ে যাওয়া হচ্ছিল, তাই তো? হ্যাঁ, মানে বদনামটা তো আমারই হচ্ছিল, তাদেরকে চেনে সবাই তো, আর আমাকেই তো সব তোমার মুখ দেখে এসেছি, এটাই তো আমাকে সবাই বলছিল। আর শর্মিষ্ঠার সম্বন্ধে আমি যে কটা কথা তারপর অন্যদের মুখে শুনেছি, খুব চিপ কমেন্ট, তার মানে সেটা খুব ভালো নয়। ভালো কি লোকে বলে না? নিশ্চয়ই বলে, একটা মানুষের তো সব দিকটা খারাপ হতে পারে না, নিশ্চয়ই তার সম্বন্ধে ভালো বলারও অনেক লোক আছেন, কিন্তু এই ইস্যুতে আমি ভালো বলার লোক খুব একটা পাইনি। সবাই যা বলেছেন খারাপ, সবাই কোনো না কোনোভাবে ঝামেলা ফেস করেছেন, এর আগেও যা কাজ করেছে। রিসেন্টলি আমার আরেকজনের সঙ্গে কথা হচ্ছিলো, বললো একটা শর্ট ফিল্ম, বলে আমারটাও তো আটকে আছে জানো দিদি, ওটা কিছু হলো না, তুমি তো এনওসি নিয়ে বেরোতে পারলে। আর একজন ডিরেক্টর, তিনি তার একটা ছবি ওইভাবে কোনোভাবে এনওসিটা বার করতে পারলেন, তারপরে অন্য প্রডিউসার তার ছবি শেষ করলেন, নানা রকম সব ঘটনা। যাই হোক, আমার কাছে না ওগুলো ভীষণ তিক্ত স্মৃতি, আমি আর মনে রাখতে চাই না, কারণ আমি ভীষণ ভালো একজন প্রডিউসারকে আমার পাশে পেয়েছি, এবং আমার ভীষণ ভালো একজন লয়ার ছোট ভাই, তাকে আমি আমার পাশে পেয়েছি। কাজ হলো, কাজ শেষ হলো, কারোর এক পয়সা বাকি নেই, কাজটা রিলিজ করছে, আপনারা সবাই আমাদের আশীর্বাদ করুন। এবং আমি এই কথাটা বলতে পারি যে এই প্রযোজকটি এতই হুঁশিয়ার, এইটুকু বয়সে এত হুঁশিয়ার যে ভেবে ভেবে তার মাথা চুল উঠে গেছে, এখন এসে হ্যাঁ যাই হোক বডি শেমিং হয়ে যাচ্ছে, আবার এই বিরুদ্ধে না আবার কেস করে, আবার এখন কেস খাওয়ার তো সময় যাচ্ছে, কেসের পর কেস। তো যাই হোক, তো এনাকে চট করে কেউ ঠকাতে পারবে বলে আমার মনে হয় না। আর উনি যদি একথা তো কোনো দিন ভেবে থাকেন যে আমার ডিরেক্টর আমাকে শুষে নিয়েছে, তাহলে আমি বলবো ভাই শুষে নিয়েছি ভালো কথা, তো তুই আমার এইগুলো আগে পেমেন্ট কর। আমি এই পাইনি, ওই পাইনি, সেই পাইনি, এটা ডিরেক্টর লেখা চেয়ার পাইনি, কিছুই পাইনি, এটা কাঠের চেয়ার, কখনো একটা চেয়ারে ডিরেক্টর প্রডিউসার ভাগ করে বসছে, ভারী, হ্যাঁ।
তো হ্যাঁ, হি ইজ আ ভেরি জেনুইন পার্সন, আমি এটুকু বলতে পারি। এবং ও ভীষণ স্ট্রাগল করে বড় হয়েছে, জুনিয়র আর্টিস্টের কাজ করতো, ও অভিনয়ের খিদে নিয়ে এসেছিল, সেই জায়গা থেকে আজকে ঘষে 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 এখানে এসেছে। তো ওই একটা লড়াই করা মানুষের সঙ্গে আর একটা লড়াই করা মানুষের দেখা হয়ে গেছে। এরপর আর ছবি করতে ভয় পাবে না নিশ্চয়ই, মানে একজন খারাপ মানুষের পাল্লায় পড়েছি, কিন্তু এরকম মানুষেরও দেখা পাবে। আমি কোনো কিছুতে ভয় পাই না। শেষ করবো মানসীদি, শেষে কি বলবে? আজকের দিনটা খুব স্পেশাল আমাদেরকে বললে তো বটেই, এবং সকালে এমন একটি খবর পেয়েছো, শুধু কথায় নয় কাজে সবটা প্রমাণ হয়ে গেছে। একদম একদম। আজকে আমি জানতে পেরেছি যে আজকে মানে দুপুরের পর বেলা 1:45 দীপঙ্কর বন্দ্যোপাধ্যায়কে আমার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে এবং আমার মানহানির অভিযোগে এবং আরও কিছু ধারা, আমি ধারার নামটা বলতে পারবো না অত, গ্রেফতার করা হয়েছে বাঁকুড়া থেকে, এবং তাকে বোধহয় এখন নিয়ে আসা হচ্ছে, এরকম একটা কিছু শুনলাম, বা এতক্ষণ এসে গেছেন কিনা আমি জানি না। 1:45 গ্রেফতার করা হয়েছে। এরপর তো আইনের মতো চলবে। তবে একটা কোথাও আমার মনে হলো একটা কনফিডেন্স লেভেল বাড়লো। কনফিডেন্স লেভেলটা এটা নয় যে প্রমাণিত হলো আমি সৎ, না, কারোর কাছে কিছু প্রমাণ করার দায় নেই আমার ছেলে মেয়ে এবার বলতে পারবে আমার মাকে যারা বদনাম দিয়েছিল পুলিশ তাকে গ্রেফতার করেছে। এই গল্পটা সত্যি আমাদের, এবং আর কিছুদিন পরেই পরিচালক মানসী সিনহার নতুন ছবি মুক্তির আগে উত্তেজনা তো থাকেই, আনন্দও থাকে, এবং আনন্দের জল, মানে চোখে আনন্দের জলটাই কিন্তু দেখা যাওয়া, মানে সরি কাটছি আমি, অনেকের বোধ হয় তাই না, মানে অন্য গল্প দেখাচ্ছ কিন্তু আরও একটা গল্প আমরা জানলাম, এরকম গল্প হয়, তাই এই গল্পটা দেখতে আসতেই হবে। ভালোবাসায় ভরা নিশ্চয়ই আসুন 26 এপ্রিল। আমি ভালোবাসায় খুব বিশ্বাস করি, আর আমি একাকিত্বে একদম বিশ্বাস করি না। আমার এখনও মনে হয় যে মানুষ শুধু ভালোবাসা দিয়ে অনেক কিছু করতে পারে। আমাদের চারপাশে অনেক কিছু ঘটে যাচ্ছে শুধু ভালোবাসা নেই বলে। সত্যি সত্যি যদি আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার ক্ষতি করতে পারবো? যখন ভালোবাসছি না তখনই আপনার ক্ষতি করতে পারছি, তাই তো? ভালোবাসাটুকু ফিরে এলে আবার সব ঠিক হয়ে যাবে। পেমেন্ট বাকি এই অবস্থায় ছবির শুটিংটা 9 দিনের মধ্যে বন্ধ হয়ে যায়, এবং দীপঙ্কর বলে আমি কোনো হিসেব দেখাতে পারছি না, 8 লাখ টাকা তছরূপ, 8 লাখ টাকার কোনো হিসেব নেই, শর্মিষ্ঠা ঘোষ আমাকে দেখাতে পারছে না, আমি এই ছবিটা করবো। শুটিং বন্ধ হয়ে যায়, কোভিড চলে আসে, ইত্যাদি ইত্যাদি। এবং এই কোভিড চলাকালীন আমার ঘাড়ে কতগুলো দেনা, কেন আমার ঘাড়ে দেনা? আমার ঘাড়ে আসার কথা নয়, ইন্ডাস্ট্রির প্রত্যেকে আমার মুখ চেয়ে বিনা পয়সা তখন এই কাজটা করেছিল, যে মানসী আছে বা মানসী দিয়ে আছে, পেমেন্ট ঠিক পেয়ে যাবো, চলো করি। একদিন শুটিং বন্ধ হয়ে যাচ্ছে, অপু নেমে এসে বলেছিল মানসী আছে, আমি জানি টাকা পয়সার কোনো প্রবলেম হবে না, চল শুটটা আজকে একটা নাচের শুট আছে, চল করে দিই। আই ওয়াজ গ্রেটফুল অ্যাট দ্যাট টাইম। তো এইরকম ভাবে বন্ধ হয়ে যায়। তারপরে ব্যাস, না শর্মিষ্ঠা ঘোষ না দীপঙ্কর বন্দ্যোপাধ্যায় কেউই ছবিটা নেই, আর কেউ ভাবছেন না কিছু। আমি দুজনকে কন্টিনিউয়াসলি দেবো না, দেখি তুই কি করতে পারি। ওকে, তারপর ফাইনালি যেভাবেই হোক এনওসি নিয়ে আমি তার থেকে এই এনওসি, এখানে পরিষ্কার আমার নামে এনওসি লেখা আছে যে 26% লাভের 26% যদি লাভ হয় তা 26% শর্মিষ্ঠা ঘোষকে দেওয়া হবে। এটা উনি শর্ত দেন, আমি অ্যাকসেপ্ট করে নিই, ঠিক আছে। কারণ তখন আমি জানি না কীভাবে কী হবে না হবে। সেই সময় আমি শর্মিষ্ঠা ঘোষকে বলেছিলাম যে এখানে দীপঙ্করের নাম নেই, দীপঙ্করই তো টাকা দিয়েছিল বলে আমি জানি। প্রচুর তুই কি জানিস কত টাকা দিয়েছিলাম? না, সেটা আমি জানি, তেমন আমার জানা নেই। বলে ওটা ওর সঙ্গে আমার হিসেবে, ওর সঙ্গে আমার কোনো এগ্রিমেন্ট হয়নি, ওটা ওর সঙ্গে আমার হিসেবে, ও অন্য কাজে আমাদের আরও অনেক রকম মিল হচ্ছে, ওটা আমরা অ্যাডজাস্ট করে দেবো, ঠিক আছে। আমার তখন মনে হয় আমি ব্যক্তিগতভাবে ওকে কিন্তু জানাবো। এবং সেই আনন্দবাজার অনলাইনে আমার বিরুদ্ধে এই নিউজটা বার করে, যখন তার সাথে এতগুলো কথা হয়ে গেছে যে ঠিক আছে শুভঙ্কর বলেছে, ঠিক আছে আপনি এত চাপ নেবেন না, আমি তো আপনাকে চিনি না, তবু আমি দিদির মুখে পুরো ঘটনাটা শুনে বুঝতে পারছি টাকা ফেরত দেওয়ার সময় বলবি। তার সত্ত্বেও সে আনন্দবাজার অনলাইনে আমার সঙ্গে করে। তখন আমরা কী করি? তখন আমি অতনুর সাহায্য নিই। অতনু আমাকে বলে, আমি এবং শুভঙ্কর দুজনে অতনুর কাছে যাই,
এবং তার কয়েকদিনের মধ্যে মার্চ মাসের 1 তারিখে নরেন্দ্রপুর পুলিশ স্টেশনে আমরা এই এফআইআরটা ওর বিরুদ্ধে লঞ্চ করি এবং সেখানে পরিষ্কার লেখা আছে যে আমার সই জাল করেছে এবং আমার মানহানি করেছে, আমাকে টাকা তছরূপে মিথ্যে অভিযোগ দিয়েছে। সেই সব হয় কি ধারা, কি বলে দিই এটা হয়, কিন্তু সেই মুহূর্তে আমি কাউকে কিছু জানাইনি। তখন মোটামুটি জগৎ সংসারে সবাই জেনে গেছে আনন্দবাজার অনলাইনে দৌড়াতে যে আমি 26 লক্ষ টাকা মেরে দিয়েছি একজন, আমি জোচ্চোর। তো আমি একদম মুখ বন্ধ করে সেই জায়গায় আমি দাঁড়িয়ে কিন্তু আমার এই ছবির কাজ কন্টিনিউ করে গেছি। আমি, আমার দুটো বাচ্চা আছে, আমার মাথার ভেতর কন্টিনিউয়াসলি এসেছে যে আমার বাচ্চাদের দিকে আঙুল তুলে কেউ বলতে পারে যে তোমাদের মা জোচ্চোর, কিন্তু তবুও আমি দাঁতে দাঁত চিপে থেকেছি আজকে দিনটার জন্য। কারণ আমার পৃথিবী একদিকে, আমার ছেলে মেয়ের একদিকে। কোনোদিন যদি আমার ছেলে মেয়েদের দিকে কেউ আঙুল তুলে বলে যে তোরা একটা জোচ্চোরের সন্তান, আমি শুধু এই দিনটার জন্য আজকে অপেক্ষা করেছিলাম। এবং আমাদের রাজ্যের পুলিশ এবং আমাদের রাজ্যের আইন, তার উপরে আমার ভরসা আছে এখনো। চারদিকে অনেক কিছু ঘটে যায়, তবু ভরসায় মানুষ বাঁচে, এখনো ভরসা আছে। এবং সেই ভরসাটা যে মিথ্যে নয় সেটা প্রমাণিত হয়ে গেছে। হ্যাঁ, নরেন্দ্রপুর থানার যিনি আইও বর্ণালী দে, তিনি এই মুহূর্তে আমাকে জানিয়েছেন, আমি জানতাম না এগুলো কিছু। আমি আপনাদের ডেকেছিলাম জাস্ট এটা জানানোর জন্য যে আমি এফআইআর করেছি, কারণ আমি আর নিতে পারছিলাম না। বিভিন্ন মানুষরা দেখা হলে বলছিলেন তোর টাকা পয়সার প্রবলেমটা মিটলো, এই তোর নামে একটা শুনলাম সেটা মিটলো। এগুলো আমার কানে না হাতুড়ির মতো পড়তো এবং আমি হেসে এগিয়ে যেতাম, হ্যাঁ হচ্ছে। তো আমি আজকে সবাইকে লিখেছিলাম এটা বলার জন্য, এবং মানে ইটস আ গড গিফটেড নিউজ ফর আস। আজকেই জানতে পেরেছি একটু আগে যে আজকে 1:45 মিনিটে নরেন্দ্রপুর থানা থেকে পুলিশ গিয়ে দীপঙ্করকে আমার বিরুদ্ধে এই প্রতারণার জন্য অ্যারেস্ট করেছে। তাকে এখন নিয়ে আসা হচ্ছে, ওখান থেকে আমাকে অফিসিয়ালি জানানো হয়েছে আজকে 1:45-এ তাকে অ্যারেস্ট করা। সে বাঁকুড়ায় ছিল। আর তো কিছু আমি জানি না, আমাদের তো আর ওরকমভাবে কিছু জানানো হয়নি, হয়তো পরে জানবো। যাই হোক, তিনি বাঁকুড়ায় ছিলেন, তাকে সেখান থেকে অ্যারেস্ট করে আনা হয়েছে। এবার আইন আইনের মতো চলবে, আমার এটা জানানোর ছিল এবং আমার সবাইকে এটা বলার ছিল যে আমার ছেলে মেয়ে কোনো জোচ্চোরের সন্তান না। এনিওয়ে, আমার আর কিছু বলার নেই। এবার টেকনিক্যাল যা কথা বলবে করা আছে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।